শ্যামলা মেয়ে বিয়ে করবে না বলে যাকে বিয়ের আসরে ফেলেই ইফতি বরযাত্রী নিয়ে চলে এসেছিল, সে মৃন্ময়ী এখন ইফতির 5 বছরের মেয়ের ক্লাস টিচার। এত বছর পর প্যারেন্টস মিটিংয়ে আবারও মৃন্ময়ীর সেই শ্যামবর্ণের সুচালো চেহারা আর আটছাট গড়নের দেহখানা দেখে ইফতি রীতিমতো হকচকিয়ে যায়। পকেট থেকে তাড়াতাড়ি মাস্ক বের করে মুখটা ঢেকে ফেলার চেষ্টা করতে থাকে, কিন্তু তার আগে একবার চোখাচোখি হয়ে যায় মৃন্ময়ীর সাথে। মৃন্ময়ের দৃষ্টি সহজ, যেন সে জানতই আজ ইফতির সাথে তার দেখা হতে চলেছে। তবে এই চোখাচোখি মুহূর্তটা সে সদ্রে গ্রহণ করে না, বেশ ঘৃণার সাথে তৎক্ষণাৎ সে দৃষ্টি সরিয়ে ফেলে। মৃন্ময়ের এমন পরিবর্তনে ইফতি অবাক না হয়ে পারে না। বাচ্চামো স্বভাবের সেই ছন্নছাড়া মেয়েটা কয়েকদিনের ব্যবধানে ঠিক কতটা নিজেকে পরিবর্তন করেছে সেটা নিজ চোখে না দেখলে হয়তো ইফতি বিশ্বাস করতো না। আসলেই মানুষ সহজেই নিজেকে পরিবর্তন করেন, আর পরিবর্তন করলে তাকে সহজে চেনা যায় না। এত মানুষের ভিড়ে ইফতির চোখ বারবার মৃন্ময়ের দিকে নিবদ্ধ, যেন তৃষ্ণার্ত চোখ দুটো অনেকদিন পর তার মনমতো পানির সন্ধান পেয়েছে। তবে মৃন্ময়ী আর তাকায় না তার দিকে, সে নিজের কাছে ভীষণই ব্যস্ত। ইফতির পাশে তার মেয়ে আয়রা বসা, সে চেয়ারের উপর বসে তার ছোট ছোট পা দুটো ঝুলিয়ে রেখে বাবার হাত ঘড়ি নিয়ে খেলা করছে। একটু পর আয়রার রোল কল হলে সে ইফতির হাত টেনে বলে, পাপা পাপা আসো, ম্যাম আমাদের ডাকছে। আয়রার ডাক ইফতির কান পর্যন্ত পৌঁছেছে কিনা সন্দেহ, কারণ সে এখন স্মৃতিচারণে ব্যস্ত। মৃন্ময়ের সাথে তার রক্তের সম্পর্ক নেই বটে, তবে ইফতির মায়ের সাথে মৃন্ময়ের মায়ের ছিল গভীর বন্ধুত্বের সম্পর্ক। সেই সুবাদে ছোটবেলা থেকেই একসাথে তারা বড় হয়েছে। মৃন্ময় যে ইফতিকে বেশ আগে থেকে পছন্দ করত সেটা সে জানত, কিন্তু কখনোই মৃন্ময়ী তার পছন্দের পাত্রী ছিল না। তার একটাই কারণ, সেটা হলো মৃন্ময়ের শ্যামলা বরণ। ইফতি তাকে যতই তুচ্ছ তাচ্ছিল্য করত, মৃন্ময়ী যেন সেগুলো গায়ে না মেখে ততই ইফতির পেছনে পেছনে ঘুরত। বলা বাহুল্য, তার প্রতি মৃন্ময়ীর এত মায়া দেখে কলেজ জীবনে ইফতিও তার প্রতি কিছুটা দুর্বল হয়। তখন একদিনের আবেগের বশে সে মৃন্ময়ীর কোলে মাথা রেখে বলে ফেলেছিল, তুই আমাকে এত ভালোবাসিস কেন মৃন্ময়ী? ভালোবাসার কোনো নির্দিষ্ট কারণ নেই, তাই ভালোবাসি। তোমাকে দেখে ভালোবাসা পাই, তাই ভালোবাসি ইফতি ভাইয়া। মৃন্ময়ীর এমন উত্তর শুনে ইফতি হেসে ওঠে। কৌতুক চোখে তার দিকে তাকিয়ে নিজ হাতে মৃন্ময়ীর এলো চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলে, আজ আমি কথা দিলাম তোকেই বউ বানাবো আমার। বিয়ে করলে তোকেই করব, অন্য কাউকে না। ইফতি বিয়ের প্রতিশ্রুতি দিলেও যখন বিয়ে করার কথা উঠল, তখন বেমানুন অস্বীকার করতে সে দ্বিধা করল না। তবুও মায়ের জোড়াজড়িতে বিয়ের আসর পর্যন্ত এলেও কবুল বলে এক শ্যামলা মেয়েকে বিয়ে করবার সাহস হল না। এর পেছনে অনেক কারণ ছিল, তবে সবচেয়ে বড় কারণ, ততদিনে ইফতি শহরের এক বড়লোকের সুন্দরী মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে। ইফতি দেখতে বেশ সুদর্শন, ফর্সা মুখ, আয়তাকার চোখ, লম্বা চওড়া শরীর কমতি নেই তার। তাই নিজের পাশে অমন এক ক্ষেত মেয়েকে সে মেনে নিতে পারেনি, তাই বিয়ে ছেড়ে চলে আসেছে। এত কিছু চিন্তার মাঝে আবারও আয়রার রাগে কণ্ঠের ডাকে ইফতির ঘোর ভাঙে। হালকা হেসে সে বলে, কি মা, ডাকছো কেন? বাবার কথায় আয়রা নাকের পাটা ফুলিয়ে বলে, ম্যাম কখন থেকে ডাকছি আমাদের, তুমি শুনছো না? মেয়ের কথা শুনে ইফতি জিহ্বায় কামড় বসায়। তারপর নিজে উঠে আস্তে করে আয়রাকে নিচে নামিয়ে মেয়ের ব্যাগটা কাঁধে নিয়ে তারা দুজন মৃন্ময়ের কাছে যায়। মৃন্ময় তখন চেয়ারে বসে নোটবুকে কী সব লিখছে। এতদিন পর নিজের প্রাক্তনীর সাথে কথা বলবে দেখে ইফতির অস্বস্তি লাগতে থাকে। তবুও মেয়ের হাতটা শক্ত করে চেপে ধরে ইফতি মৃন্ময়ের পাশে দাঁড়িয়ে গলাটা একটু ঝাড়ে। সাথে সাথে মৃন্ময়ের হাতটা থেমে যায়। বোঝা যায় সেও কিছুটা অপ্রস্তুত হয়েছে, কিন্তু পরিস্থিতি সামাল দিয়ে মৃন্ময়ী বেশ প্রশস্ত হাসি দিয়ে তাদের দিকে তাকায়। তারপর স্বাভাবিকভাবেই বলে, আসসালামু আলাইকুম, প্লিজ আপনারা বসুন। আয়রা মামুনি কেমন আছো? ইফতি সালামের জবাব দিয়ে চুপ করে চেয়ার টেনে বসে পড়ে। আমি ভালো আছি, তুমি কেমন আছো ম্যাম? ভালো ছিলাম, তবে আয়রা মামনিকে দেখে আরও ভালো লাগছে। মৃন্ময়ের কথা শুনে আয়রা হেসে ওঠে। তাদের মিষ্টি কথোপকথন মনোযোগ দিয়ে শুনতে থাকে ইফতি। হঠাৎ মৃন্ময়ের দিকে চেয়ে শান্ত গলায় সে বলে ওঠে, আমাদের অনেক দিন পর দেখা হলো, কেমন আছো মৃন্ময়ী? ইফতির প্রশ্ন শুনে মৃন্ময়ী কয়েক সেকেন্ড চুপ করে রইল। হাতে ধরা কলমটা ধীরে টেবিলের উপর রেখে সে শান্ত চোখে তাকালো ইফতির দিকে।
সেই দৃষ্টিতে না ছিল অভিযোগ, না ছিল পুরনো ভালোবাসার কোনো ছাপ, বরং ছিল অদ্ভুত এক নির্লিপ্ততা। আলহামদুলিল্লাহ, ভালো আছি, ছোট্ট উত্তর। কিন্তু এই ছোট উত্তরটাই যেন ইফতির বুকের ভেতর কোথাও গিয়ে বিঁধল। কারণ এই মৃন্ময়কে সে কখনো দেখেনি। আগে তো একটা প্রশ্ন করলে 10টা কথা বলতো মেয়েটা। আর আজ, আজ যেন সে সম্পূর্ণ অপরিচিত। আয়রার পড়াশোনা নিয়ে কিছু কথা ছিল। মৃন্ময়ী আবার খাতার দিকে তাকিয়ে বলল, ও খুব শান্ত স্বভাবের মেয়ে, তবে একটু চুপচাপ থাকে। ক্লাসে সবার সাথে খুব একটা মিশে না। ইফতি হালকা গলায় বলল, ওর মা মারা যাওয়ার পর থেকে এমন হয়ে গেছে। কথাটা শুনে মৃন্ময়ীর হাত থেমে গেল। প্রথমবারের মতো তার চোখে সামান্য বিস্ময় ফুটে উঠল। ইন্নানিল্লাহ। ইফতি নিচের দিকে তাকিয়ে শুকনো গলায় বলল, 4 বছর হলো। ক্যান্সার ছিল। মুহূর্তের জন্য চারপাশটা কেমন নিশ্চুপ হয়ে গেল। মৃন্ময় ধীরে আয়রার দিকে তাকালো। ছোট মেয়েটা তখন টেবিলের ওপর রাখা রঙিন স্টিকার নিয়ে খেলছে। তারপর মৃন্ময় খুব স্বাভাবিক কণ্ঠে বলল, ওকে একটু বেশি সময় দিবেন। বাচ্চারা অনেক কিছু মুখে বলতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে সব অনুভব করে। ইফতি মাথা নাড়ল। কথা শেষ হয়ে যাওয়ার পরও সে বসে রইল, যেন উঠতে ইচ্ছে করছে না। অবশেষে সাহস করে বলেই ফেলল, তুমি অনেক বদলে গেছো মৃন্ময়ী। মৃন্ময়ী এবার মৃদু হাসল। মানুষ সময়ের সাথে বদলায় ইফতি সাহেব। ইফতি সাহেব শব্দটা শুনে ইফতির বুকের ভিতর কেমন মোচড় দিয়ে উঠল। এই মেয়েটাই একসময় তাকে ইফতি ভাইয়া ছাড়া কিছু বলতো না। আজ সে কত দূরে চলে গেছে। তুমি এখনো আমার উপর রাগ করে আছো? প্রশ্নটা শুনে মৃন্ময়ী কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর খুব ধীরে বলল, রাগ করার অধিকারটা অনেক আগেই শেষ হয়ে গেছে। ইফতির গলা শুকিয়ে গেল। সে বুঝতে পারছিল না কেন আজ এত অস্বস্তি হচ্ছে। অথচ সেই দিন বিয়ের আসর থেকে উঠে চলে আসার সময় একটুও খারাপ লাগেনি তার, বরং তখন নিজেকে ঠিকই মনে হয়েছিল। কিন্তু আজ, আজ এই মেয়েটার সামনে বসে নিজেকে খুব ছোট মনে হচ্ছে। হঠাৎ আয়রা খুশি হয়ে বলে উঠল, ম্যাম, তুমি অনেক সুন্দর। মৃন্ময়ী হেসে বলল, তাই নাকি? হুম, তুমি রাজকুমারীর মতো। বাচ্চার মুখে কথাটা শুনে ইফতি অবচেতনে মৃন্ময়ের দিকে তাকালো। সাদা শাড়ি, খোপায় গজে রাখা বেলি ফুল, চোখে পাতলা কাজল। সত্যি আজ তাকে অসম্ভব সুন্দর লাগছে। আর এই সৌন্দর্যতা শুধু মুখে নয়, পুরো ব্যক্তিত্বে, যেটা সে কোনোদিন দেখতে চায়নি। থ্যাংক ইউ মামুনি। বলে মৃন্ময়ে আয়রার গালে আলতো টোকা দিল। ঠিক তখনই বাইরে থেকে আরেকজন শিক্ষিকা এসে বললেন, মৃন্ময়ী, প্রিন্সিপাল ম্যাম তোমাকে ডাকছেন। আচ্ছা, আসছি। তারপর মৃন্ময়ী উঠে দাঁড়ালো। আপনারা আসতে পারেন এখন। ইফতির কেন যেন হঠাৎ খুব খারাপ লাগলো যে সে না জেনেই বলে ফেলল মৃন্ময়ী। মৃন্ময়ী থেমে পেছনে তাকালো। ইফতি অনেকক্ষণ চুপ থেকে নিচু গলায় বলল, সেদিনের জন্য আমি দুঃখিত। কথাটা শুনে মৃন্ময়ের চোখে 1 সেকেন্ডের জন্য কষ্ট ঝলসে উঠল, কিন্তু পরক্ষণে সে নিজেকে সামলে নিল। কিছু কিছু ক্ষমা মানুষ মুখে দেয়, কিন্তু মন থেকে কখনো দিতে পারে না। এই কথাটুকু বলেই সে চলে গেল। আর ইফতি চুপচাপ বসে রইল। কারণ আজ প্রথমবারের মতো সে বুঝতে পারছে, একটা মানুষকে অপমান করে হারিয়ে ফেলাটা যত সহজ, পরে তাকে ভুলে থাকা ঠিক ততটাই কঠিন। স্কুল থেকে বের হওয়ার পর পুরো রাস্তা জুড়েই ইফতির মাথায় শুধু মৃন্ময়ের কথাগুলো ঘুরতে থাকে। কিছু কিছু ক্ষমা মানুষ মুখে দেয়, কিন্তু মন থেকে কখনো দিতে পারে না। গাড়ির স্টিয়ারিং শক্ত করে ধরে সে দীর্ঘশ্বাস ফেলল। পাশের সিটে বসা আয়রা তখনও খুশি মনে গল্প করে যাচ্ছে। পাপা, জানো, ম্যাম আমাকে আজ স্টার স্টিকার দিয়েছে। হুম, আর ম্যাম বলেছে আমি নাকি খুব ভালো ছবি আঁকি। ইফতি আবার মেয়ের দিকে তাকিয়ে মৃদু হাসল। তাই নাকি? হ্যাঁ, আমার ম্যামটা অনেক ভালো। তুমি জানো, সবাই ম্যামকে খুব ভালোবাসে। ইফতির বুকের ভেতরটা কেমন হালকা ব্যথা করলো। এই মেয়েটাই তো সে একদিন সবার সামনে অসম্মান করেছিল, যে মেয়েকে দেখে তার লজ্জা লাগছিল। আজ সে মেয়ের প্রশংসা শুনে বুক ভরে যাচ্ছে কেন? বাসায় ফিরতেই ইফতির মা দরজা খুলে দিলেন। এত দেরি হলো কেন? ইফতি জুতো খুলতে খুলতে বলল, প্যারেন্টস মিটিং ছিল। আয়রার ম্যাম কেমন? ইফতি কিছুক্ষণ থেমে থেকে বলল, মৃন্ময়ী। কথাটা শুনে তার মায়ের মুখ থমকে গেল। মৃন্ময়ী মানে? আমাদের মৃন্ময়ী? হুম, মহিলা। কিছুক্ষণ নিশ্চুপ হয়ে থাকলেন। তার দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়লেন। মেয়েটার সাথে আল্লাহ খুব অন্যায় হতে দেননি রে।
ইফতি ভ্রু কুঁচকে তাকালো। মানে, তুই চলে আসার পর মেয়েটা অনেক ভেঙে পড়েছিল। প্রায় 6 মাস ঘর থেকে বের হতো না। ইফতির বুকটা ধক করে উঠল। তার মা আবার বললেন, মানুষ কত কথা বলেছে জানিস? কেউ বলেছে মেয়ের নিশ্চয়ই চরিত্রে সমস্যা আছে, তাই বর পালিয়েছে। কেউ বলেছে শ্যামলা মেয়ে বলে বর কবুল বলেনি। ইফতি চোখ নামিয়ে ফেলল। এই কথাগুলো সে আগে কখনো ভাবেনি, কারণ সে তো শুধু নিজের দিকটাই দেখেছিল। আর তারপর তারপর একদিন মেয়েটা নিজেই নিজেকে বদলে ফেলল। পড়াশোনায় মন দিল, চাকরি পেল, এখন তো স্কুলের সেরা শিক্ষিকাদের একজন। কথাগুলো শুনে ইফতির বুকের ভেতর অদ্ভুত একটা শূন্যতা তৈরি হলো। যে মেয়েটাকে সে দুর্বল ভাবত, সে মেয়ে আজ এত শক্ত। রাতে খাবার টেবিলে বসিয়ে বারবার মৃন্ময়ের মুখটাই ভেসে উঠছিল, তার চোখ, বিশেষ করে সে নির্লিপ্ত দৃষ্টি, যেন ইফতি নামের মানুষটার কোনো অস্বস্তি নেই তার জীবনে। হঠাৎ আয়রা খেতে খেতে বলে উঠল, পাপা, কালকে তুমি কালকে তুমি আবার আমার সাথে স্কুলে যাবে কেন? ম্যামকে তোমার সাথে ভালো লাগছিল। ইফতি চমকে মেয়ের দিকে তাকালো। কি? আয়রা সরল গলায় বলল, তুমি যখন ম্যামের দিকে তাকিয়েছিলে তখন তোমাকে হাসি খুশি লাগছিল। ইফতি অপ্রস্তুত হয়ে পানির গ্লাস হাতে নিল। একটা ছোট বাচ্চাও বুঝে ফেলেছে তার চোখের ভাষা। রাতে বিছানায় শুয়েও ঘুম এলো না ইফতির। বারবার সেই দিনের কথা মনে পড়তে লাগলো। বিয়ের দিন, লাল শাড়িতে সাজানো মৃন্ময়ী কাপা হাতে বসেছিল। চোখ ভরা স্বপ্ন ছিল তার। আর সে সে বন্ধুদের সামনে হাসতে হাসতে বলেছিল, আমি কোনো কালো মেয়েকে বিয়ে করতে পারবো না। কথাটা মনে পড়তেই ইফতির বুকের ভেতর হঠাৎ তার অপরাধবোধ চেপে বসল। এত বছর পর আজ প্রথমবারের মতো সে উপলব্ধি করল, সে শুধু একটা বিয়ে ভাঙেনি, একটা মানুষের আত্মসম্মানও ভেঙে চুরমার করে দিয়েছিল। ঠিক তখনই ফোনে একটা নোটিফিকেশন এলো। স্কুলের গ্রুপে নতুন মেসেজ। মেসেজটা মৃন্ময়ী। আগামী সপ্তাহে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য অভিভাবকদের সহযোগিতা কাম্য। মেসেজের নিচে ছোট্ট একটা ছবি ছিল। সেখানে হাসি মুখে বাচ্চাদের সাথে দাঁড়িয়ে আছে মৃন্ময়ী। ইফতি অনেকক্ষণ সেই ছবিটার দিকে তাকিয়ে রইল। তারপর নিজের অজান্তেই ফিসফিস করে বলল, তুই সত্যি অনেক সুন্দর ছিলি মৃন্ময়ী, আমি শুধু দেখতে পারিনি। পরদিন সকাল থেকে আয়রা সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলে পুরো বাসা মাথায় তুলে ফেলল। পাপা, আমাকে কিন্তু প্রিন্সেস ড্রেস কিনে দিতে হবে। ইফতি অফিসের শার্টের বোতাম লাগাতে লাগাতে হেসে বলল, আচ্ছা বাবা, কিনে দিব। আর ম্যাম বলেছে তুমি যেন অবশ্যই আসো। মৃন্ময়ের কথা শুনতেই ইফতির হাত থেমে গেল। সে আয়রার দিকে তাকিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করল, তোমার ম্যাম কি আমার কথা জিজ্ঞেস করে? আয়রা মাথা নাড়ল। হুম, মাঝে মাঝে বলে। তোমার পাপা খুব ব্যস্ত মানুষ নাকি? ইফতির বুকের ভেতর কেমন খচখচ করে উঠল। একসময় এই মেয়েটা তার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করত, আর আজ সে শুধু ব্যস্ত মানুষ। অফিসে গিয়েও কাজে মন বসল না তার। মিটিংয়ের মাঝেও বারবার ফোন খুলে স্কুলের গ্রুপে মৃন্ময়ের পাঠানো ছবিগুলো দেখতে লাগলো। সহকর্মী রাফি মজা করে বলল, কিরে ভাই, এত মন দিয়ে কি দেখিস? ইফতি তাড়াতাড়ি ফোন লক করে বলল, কিছু না। রাফি হেসে বলল, তোর চেহারা দেখি তো মনে হচ্ছে পুরনো প্রেম ফিরে আসছে। কথাটা শুনে ইফতি কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে রইল। হয়তো সত্যি পুরনো কিছু ফিরে আসছে, তবে সেটা ভালোবাসা নাকি অনুশোচনা সে নিজেও জানে না। বিকেলে আয়রাকে নিতে স্কুলে গেলে দূর থেকে মৃন্ময়কে দেখতে পেল সে। স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে কয়েকজন বাচ্চার অভিভাবকের সাথে কথা বলছে মৃন্ময়ী। মুখ ভরা হাসি, আত্মবিশ্বাসী ভঙ্গি। ইফতির চোখ সরল না। হঠাৎ পাশের এক মহিলা বলে উঠলেন, মৃন্ময়ী ম্যামকে দেখেছেন? এত ভালো টিচার আজকাল পাওয়াই যায় না। আরেকজন বললেন, আমার মেয়ে তো ম্যামকে ভীষণ পছন্দ করে। সব কথা চুপচাপ শুনছিল ইফতি। একসময় যে মেয়েটাকে সবাই অযোগ্য বলতো, আজ সে মেয়ের প্রশংসায় সবাই মুগ্ধ। ঠিক তখনই আয়রা দৌড়ে এসে ইফতির হাত ধরল। পাপা, ম্যাম বলেছে কালকে যেন আমি কবিতা মুখস্থ করে যাই। ইফতি মুচকি এসে বলল, ঠিক আছে। আয়রা হঠাৎ বলল, পাপা, তুমি ম্যামকে কেন এমন করে দেখো? প্রশ্নটা শুনে ইফতি থমকে গেল। কেমন করে? এই যে চুপচাপ। ইফতি উত্তর খুঁজে পেল না, কারণ সত্যিই তো, সে কেন এমন করে তাকিয়ে থাকে?
ঠিক তখনই মৃন্ময়ী এগিয়ে এলো। আয়রা, তোমার পানির বোতলটা ক্লাসে রেখে গিয়েছিলে। ও। মৃন্ময়ী বোতলটা আয়রার হাতে দিয়ে ইফতির দিকে তাকালো না পর্যন্ত। এই অবহেলাটা ইফতির ভেতরে অদ্ভুত একটা জ্বালা তৈরি করলো। সে নিজেই বলে উঠল, তুমি কি আমাকে ইচ্ছা করে এড়িয়ে যাচ্ছ? মৃন্ময়ী এবার ধীরে তার দিকে তাকালো। এড়িয়ে যাওয়ার মতো কোনো সম্পর্ক কি আমাদের আছে? শান্ত কণ্ঠ, কিন্তু কথাটা যেন ছুরির মতো লাগলো ইফতির কাছে। সে কিছু বলার আগে মৃন্ময়ী চলে গেল, আর ইফতি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। কারণ আজ প্রথমবার সে অনুভব করল, কাউকে হারানোর সবচেয়ে বড় শাস্তি হলো সে যখন তোমাকে আর গুরুত্বই দেয় না। সে রাতটা ভীষণ অস্থিরতায় কাটল ইফতির। বারবার শুধু মৃন্ময়ীর বলা কথা কানে বাজতে লাগলো। এড়িয়ে যাওয়ার মতো কোনো সম্পর্ক কি আমাদের আছে? একসময় তো এই মেয়েটার পুরো পৃথিবীটাই ছিল সে। আর আজ আজ সে একজন অপরিচিত মানুষ। ঘুম না আসায় বারান্দায় এসে দাঁড়ালো ইফতি। রাতের ঠান্ডা বাতাসেও বুকের ভেতরের অস্বস্তি কমল না। হঠাৎ তার চোখ পড়ল ফোনের গ্যালারিতে। পুরনো একটা ফোল্ডার, অনেক বছর আগে তোলা কিছু ছবি এখনো ডিলিট করেনি সে। কাপা হাতে ফোল্ডারটা খুলতেই মৃন্ময়ের হাসি মুখ ভেসে উঠল স্ক্রিনে। কলেজের বারান্দায় দাঁড়িয়ে আছে মেয়েটা, এলোমেলো চুল, চোখ ভরা মায়া। ছবিটার দিকে তাকিয়ে ইফতির বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। সে মনে করতে লাগলো সেই দিনটার কথা। মৃন্ময়ে বৃষ্টিতে ভিজিয়ে তার জন্য ঘণ্টাখানেক দাঁড়িয়েছিল শুধু একটা ছাতা দিতে। আর সে বিরক্ত হয়ে বলেছিল, তুই এত কালো কেন বলতো? তোর সাথে দাঁড়ালে মানুষ আমাকে কি ভাববে? কথাটা শুনে মৃন্ময়ের মুখ শুকিয়ে গিয়েছিল। তবুও মেয়েটা হেসে বলেছিল, আমি কালো হলে কি হবে? মন তো কালো না। ইফতি চোখ বন্ধ করে ফেলল। কত নিষ্ঠুর ছিল সে। পরদিন সকালে অফিসে যাওয়ার আগে আয়রাকে স্কুলে নামিয়ে দিতে গেল সে। গাড়ি থেকে নামতেই দেখে মৃন্ময়ী স্কুলের বাগানে দাঁড়িয়ে বাচ্চাদের নিয়ে ফুল গাছ লাগাচ্ছে। সাদা নীল শাড়িতে তাকে অদ্ভুত শান্ত লাগছে। আয়রা দৌড়ে গিয়ে মৃন্ময়ীকে জড়িয়ে ধরল। ম্যাম। মৃন্ময়ী হেসে বলল, আরে, আমার মামুনি এসেছে। দূর থেকে দৃশ্যটা দেখছিল ইফতি। কেন জানি হঠাৎ তার মনে হলো এই মেয়েটা হয়তো খুব ভালো মা হতে পারত। ভাবনাটা আসতে সে থমকে গেল। কারণ একসময় তো মৃন্ময়ী সত্যি তার সন্তানের মা হওয়ার স্বপ্ন দেখেছিল। হঠাৎ মৃন্ময়ী চোখ তুলে তাকালো। ইফতির সাথে চোখাচোখি হতেই সে ভদ্রতার হাসি দিল। গুড মর্নিং। ইফতি কিছুটা অবাক হলো। এতদিন পরে প্রথম মৃন্ময়ী নিজে থেকে কথা বলল, গুড মর্নিং। আয়রার কবিতাটা ঠিকভাবে প্র্যাকটিস করাবেন। ও একটু নার্ভাস হয়ে যায়। ঠিক আছে। কথা শেষ। তবুও ইফতির মনে হচ্ছিল সে আরও কিছু বলতে চায়। অবশেষে সাহস করে বলেই ফেলল, তুমি কি এখনো বিয়ে করনি? প্রশ্নটা শুনে মৃন্ময়ের মুখের হাসিটা একটু মিলিয়ে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে সে বলল, সবাই সবকিছু দ্বিতীয়বার শুরু করতে পারে না। ইফতির বুক কেঁপে উঠল। মানে কি? মৃন্ময় কি এখনো সে অপমান ভুলতে পারেনি? নাকি নাকি সত্যি সে কাউকে জীবনে জায়গা দিতে পারেনি? ইফতি কিছু বলার আগে পেছন থেকে এক পুরুষ কণ্ঠ ভেসে এলো, মৃন্ময়ী, তোমার ক্লাস শুরু হবে না? দুজনেই ঘুরে তাকালো। কালো শার্ট পরা এক সুদর্শন ছেলে দাঁড়িয়ে আছে সেখানে। মৃন্ময়ী শান্ত গলায় বলল, আসছি আদিব ভাই। লোকটার দিকে তাকিয়ে অকারণেই ইফতির বুকের ভেতর হিংসের মতো কিছু একটা জেগে উঠল। মৃন্ময়ের মুখে ভাই শব্দটা শুনেও ইফতির ভেতরের অস্বস্তি কমল না, বরং ছেলেটার দিকে তাকিয়ে তার মেজাজ আরও খিটখিটে হয়ে উঠল। আদিব ভদ্রভাবে ইফতির দিকে তাকিয়ে মাথা নাড়ল। ও, আয়রার বাবা তাই না? আমি আদিব, এই স্কুলের মিউজিক টিচার। ইফতি জোর করে হালকা হাসল। ইফতি, আয়রা কিন্তু খুব ট্যালেন্টেড। আদিব হেসে বলল, মৃন্ময়ী ওকে খুব পছন্দ করে। ইফতির চোখ অজান্তেই মৃন্ময়ের দিকে চলে গেল। মৃন্ময় তখন বাচ্চাদের নিয়ে ব্যস্ত, যেন তাদের কথোপকথনে তার কোনো আগ্রহই নেই। এই অবহেলাটা ইফতির সহ্য হচ্ছিল না। অফিসে গিয়েও তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, আদিবকে। মৃন্ময়ের জীবনে কি নতুন কেউ এসেছে? যদি এসে থাকে তাহলে তার এত খারাপ লাগছে কেন? বিকেলে অফিস থেকে ফেরার পথে হঠাৎ সে একটা শাড়ির দোকানের সামনে গাড়ি থামালো। নিজেই অবাক হলো সে এখানে কেন এসেছে। ভেতরে ঢুকতেই দোকানদার হাসি মুখে বলল, স্যার, কেমন শাড়ি দেখাবো? ইফতি কিছুক্ষণ চুপ থেকে বলল, সাদা রঙের মধ্যে কিছু দেখান। একটার পর একটা শাড়ি দেখতে দেখতে হঠাৎ তার চোখে পড়ল বেলি ফুলের নকশা করা একটা শাড়ি। মুহূর্তে মৃন্ময়ের মুখটা ভেসে উঠল চোখে। এটা প্যাক করে দিন।
শাড়ি নিয়ে বের হয়ে নিজের ওপর বিরক্ত হলো সে। কি করছে সে? যে মেয়েটাকে একদিন অপমান করে ছেড়ে গেছে, আজ তার জন্য শাড়ি কিনছে। রাতে বাসায় ফিরতে আয়রা দৌড়ে এসে বলল, পাপা, কালকে কিন্তু স্কুলে ফ্যামিলি প্রোগ্রাম। হুম, সবাই তাদের মা বাবাকে নিয়ে আসবে। কথাটা শুনে ইফতির মুখ থমকে গেল। আয়রা একটু চুপ থেকে নিচু গলায় বলল, আমার তো মা নেই। মেয়ের কণ্ঠে লুকানো কষ্টটা স্পষ্টই বুঝতে পারল ইফতি। সে হাঁটু গেড়ে আয়রাকে কাছে টেনে নিল। আমি তো আছি মামনি। আয়রা ঠোঁট ফুলিয়ে বলল, কিন্তু সবাই যখন তাদের মায়ের হাত ধরবে, তখন আমি কার হাত ধরব? কথাটা শুনে ইফতির বুকটা মোচড় দিয়ে উঠল। হঠাৎ তার মাথায় মৃন্ময়ীর মুখ ভেসে উঠল। অদ্ভুতভাবে মনে হলো, মৃন্ময়ী থাকলে হয়তো আয়রাকে এত একা লাগতো না। পরদিন স্কুলে অনুষ্ঠান শুরু হওয়ার পর চারপাশে বাবা মায়েদের ভিড় জমে গেল। আয়রা ইফতির হাত শক্ত করে ধরে আছে। মঞ্চে বাচ্চাদের নিয়ে ব্যস্ত মৃন্ময়কে দেখে ইফতির চোখ সরছিল না। ঠিক তখনই ঘোষণার সময় হঠাৎ একজন শিক্ষিকা বললেন, এবার বাচ্চাদের সাথে তার মায়েরা স্টেজে আসবেন। চারপাশে বাচ্চারা আনন্দে চিৎকার করে উঠল। শুধু আয়রা চুপ হয়ে গেল। ধীরে ধীরে তার ছোট্ট হাতটা ইফতির হাত থেকে সরে গেল। পাপা, আমি যাব না। ইফতির বুক কেঁপে উঠল। কেন মা? আয়রা নিচু গলায় বলল, আমার তো মা নেই। কথাটা শুনে ইফতির গলা শুকিয়ে এলো। ঠিক তখনই মৃন্ময়ী দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল। কয়েক সেকেন্ড চুপ থেকে সে ধীরে ধীরে আয়রার কাছে এসে হাঁটু গেড়ে বসল। আয়রা মামনি। আয়রা চোখ তুলে তাকাতেই মৃন্ময়ী মিষ্টি হেসে বলল, আজ আমি তোমার সাথে স্টেজে গেলে হবে? আয়রার চোখ দুটো মুহূর্তেই চকচক করে উঠল। সত্যি ম্যাম। হুম, আজ আমি তোমার স্কুল মা। কথাটা শুনে আয়রা খুশিতে মৃন্ময়ীকে জড়িয়ে ধরল। আর ঠিক সেই মুহূর্তে ইফতির বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি জন্ম নিল। দূর থেকে মনে হচ্ছিল এটাই যেন তার অসম্পূর্ণ পরিবার। স্টেজের ওপর আয়রার ছোট্ট হাত ধরে দাঁড়িয়ে আছে মৃন্ময়ী। আয়রা খুশিতে বারবার তাকে মা বলে ডাকছে, আর মৃন্ময়ীও মায়াভরা চোখে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নিচে বসে পুরো দৃশ্যটা দেখছিল ইফতি। তার বুকের ভেতরটা কেমন অদ্ভুত উষ্ণতায় ভরে উঠছিল। অনেক বছর পর আজ প্রথমবার সে অনুভব করলো, সংসার আসলে সুন্দর মুখ দিয়ে নয়, সুন্দর মানুষ দিয়ে পূর্ণ হয়। অনুষ্ঠান শেষে আয়রা দৌড়ে এসে বলল, পাপা, আজকে আমি সবচেয়ে বেশি মজা করেছি। তাই নাকি? হুম, কারণ আজ আমারও মা ছিল। কথাটা শুনে ইফতির হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সে চোখ তুলে মৃন্ময়ের দিকে তাকালো। মৃন্ময়ী তখন অন্য বাচ্চাদের নিয়ে ব্যস্ত। ঠিক তখনই আদিবেশী তার পাশে দাঁড়ালো। আজ আয়রাকে খুব খুশি লাগছিল। ইফতি শান্ত গলায় বলল, হুম। আদিব কিছুক্ষণ চুপ থেকে হেসেই বলল, মৃন্ময়ী বাচ্চাদের খুব ভালোবাসে। ইফতির কেমন বিরক্ত লাগলো, আপনার কি অনেক কাছের? আদিব অবাক হয়ে তাকালো, তারপর হেসে বলল, আমি ওর মামাতো ভাই। কথাটা শুনে ইফতির বুকের ভেতর চাপা অস্বস্তিতা মুহূর্তেই হালকা হয়ে গেল। সে নিজে বুঝতে পারল না কেন এত স্বস্তি লাগছে। ঠিক তখনই মৃন্ময়ী তাদের দিকে এগিয়ে এলো। আয়রা কোথায়? ও ওদিকে গেছে। মৃন্ময়ী মাথা নাড়ল, তারপর ইফতির দিকে তাকিয়ে বলল, আজ আয়রা অনেক খুশি হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, বাচ্চাদের মন ভাঙতে নেই। কথাটা শুনে ইফতির বুকটা ধক করে উঠল, কারণ সে হঠাৎ বুঝতে পারল মৃন্ময়ী শুধু বাচ্চাদের মন ভাঙতে দেয় না, কিন্তু তার নিজের মনটাই একদিন সে ভেঙে দিয়েছিল। হঠাৎ ইফতি ব্যাগ থেকে শাড়ির প্যাকেটটা বের করলো। মৃন্ময়ী ভ্রুকুচকে তাকালো, এটা কি? তোমার জন্য। আমার জন্য কেন? এমনি। মৃন্ময়ী কয়েক সেকেন্ড প্যাকেটটার দিকে তাকিয়ে রইল, তারপর শান্ত কণ্ঠে বলল, আমি অপরিচিত মানুষের কাছ থেকে উপহার নিই না। কথাটা শুনে ইফতির মুখ ফ্যাকাশে হয়ে গেল। অপরিচিত? হুম, কারণ পরিচিত মানুষগুলো কখনো কাউকে বিয়ের আসরে অপমান করে ফেলে রেখে যায় না। এক নিঃশ্বাসে কথাগুলো বলে মৃন্ময়ী প্যাকেটটা তার হাতে ফিরিয়ে দিল। ইফতির বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গেল। সে নিচু গলায় বলল, আমি ভুল করেছি মৃন্ময়ী। সব ভুলের ক্ষমা হয় না ইফতি সাহেব। তুমি কি আমাকে একটুও ক্ষমা করতে পারোনি? মৃন্ময়ী কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব ধীরে বলল, ক্ষমা করেছি। না করলে এত স্বাভাবিকভাবে আপনার সামনে দাঁড়াতে পারতাম না। ইফতির চোখে হালকা আশার ঝিলিক ফুটল, কিন্তু পরের কথাতে সেটা নিভে গেল। তবে ভুলে যায়নি। মৃন্ময়ের চোখে জমে থাকা চাপা কষ্টটা প্রথমবার স্পষ্ট দেখতে পেল ইফতি।
আর সেই মুহূর্তে তার নিজের প্রতি ঘৃণা হতে লাগলো। মৃন্ময়ীর কথাটা শেষ হওয়ার পর চারপাশের শব্দগুলো যেন একটু একটু করে দূরে সরে যাচ্ছিল, তবে ভুলে যায়নি। এই এক লাইনে ইফতির ভেতরের সমস্ত সাহস ভেঙে পড়ল। সে কিছু বলতে গিয়েও থেমে গেল, কারণ মৃন্ময়ীর চোখে এবার আর আগের সেই নির্লিপ্ততা নেই। সেখানে জমে আছে অনেক বছরের না বলা কষ্ট। আয়রা দৌড়ে এসে ইফতির হাত ধরল। পাপা, আমরা কি যাব? ইফতি যেন কিছুই শুনতে পাচ্ছিল না। মৃন্ময় তখন অন্যদিকে তাকিয়ে বাচ্চাদের ব্যাগ গোছাতে ব্যস্ত, যেন এই মুহূর্তটা তার জন্য সাধারণ আরেকটা দিন। ইফতি ধীরে ধীরে বলল, আমরা যাচ্ছি। মৃন্ময়ী একবারও তাকালো না, শুধু হালকা গলায় বলল, আয়রার অ্যাসাইনমেন্ট কালকে জমা দিতে ভুলবেন না। ইফতি থেমে গেল। ঠিক আছে। গাড়িতে বসে আয়রা খুশিতে তার দিনটার গল্প করছিল, কিন্তু ইফতির মন পুরোপুরি অন্য কোথাও আটকে ছিল। বারবার শুধু একটা কথায় মাথায় ঘুরছিল, ভুলে যায়নি। বাসায় ফিরে আয়রা ঘুমিয়ে পড়তেই ইফতি বারান্দায় এসে দাঁড়ালো। হাতে সেই শাড়ির প্যাকেটটা এখনো আছে। সে খুলে দেখল আবার বেলি ফুলের নকশা। আরেকটা দীর্ঘশ্বাস ফেলল সে। তুই আমাকে কখনোই ক্ষমা করতে পারবি না, তাই না মৃন্ময়ী? নিজের সাথে নিজেই কথা বলছিল সে। ঠিক তখনই ফোনে একটা কল এলো। অচেনা নম্বর। হ্যালো, ইফতি সাহেব? অন্য প্রান্ত থেকে এক নারী কণ্ঠ। হ্যাঁ বলছি, আমি স্কুলের অফিস থেকে বলছি। আগামী সপ্তাহে প্যারেন্ট টিচার ডিসকাশন আছে। মৃন্ময়ী ম্যাম আপনাকে বিশেষভাবে আসতে বলেছেন। ইফতির বুক ধক করে উঠল। বিশেষভাবে? হ্যাঁ, আয়রাকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। কল কেটে যাওয়ার পর ইফতি অনেকক্ষণ ফোনটা হাতে ধরে দাঁড়িয়ে রইল। মৃন্ময়ী তাকে ডেকেছে, কিন্তু কেন? পরের দিন স্কুলে পৌঁছাতে সে দেখল মৃন্ময়ী স্টাফ রুমে বসেছিল, কিছু ফাইল দেখছে। ইফতি দরজার সামনে দাঁড়াতেই মৃন্ময়ী চোখ তুলে তাকালো। ভেতরে আসুন। ইফতি ঢুকল, কিন্তু আজকের মৃন্ময়ী আগের চেয়ে আরও বেশি দূরত্ব বজায় রাখা। বসুন। ইফতি বসল। কিছুক্ষণ চুপ থাকার পর মৃন্ময়ী ফাইলটা বন্ধ করল। আমি আপনাকে ডেকেছি আয়রাকে নিয়ে একটা সিদ্ধান্ত জানাতে। ইফতির বুক কেঁপে উঠল। কী সিদ্ধান্ত? মৃন্ময়ী ধীরে বলল, ওকে আমরা স্কুল কাউন্সিলিংয়ে রাখতে চাই। কেন? মৃন্ময়ীর চোখ একটু কঠিন হলো। কারণ ও নিজের ভেতরের কষ্টগুলো লুকিয়ে রাখছে, আর সেটা ধীরে ধীরে ওর মানসিকতার ওপর প্রভাব ফেলছে। ইফতি থেমে গেল। ও তো ভালোই আছে। মৃন্ময়ী হালকা হাসল। ভালো থাকা আর ভালো দেখানো এক জিনিস না ইফতি সাহেব। কথাটা আবার সেই পুরনো আঘাতের মতো লাগলো। ইফতি নিচু গলায় বলল, আমি কি কিছু ভুল করছি? মৃন্ময়ী এবার একটু নরম হলো। আপনি খারাপ বাবা না, কিন্তু আয়রার মা নেই, এটা ওর মনে গভীরভাবে বসে গেছে। এক মুহূর্ত থেমে সে যোগ করল, আর বাচ্চারা যখন কষ্ট লুকাতে শেখে তখন তারা সবচেয়ে বেশি ভেঙে যায়। ইফতির হাত মুঠো হয়ে গেল। মৃন্ময়ী তার দিকে না তাকিয়ে বলল, আমি চাই না আয়রা আপনার মতো ভুল মানুষকে নিজের ভেতরে তৈরি করো। এ কথাটা শুনে ইফতির বুকের ভেতর হঠাৎ আগুন ধরে গেল। আমি ভুল মানুষ? মৃন্ময়ী শান্ত গলায় বলল, আপনি একদিন ছিলেন। এ কথার পর আর কিছু বলার থাকলো না। ইফতি চুপচাপ উঠে দাঁড়ালো, কিন্তু বের হওয়ার আগে একবার ঘুরে বলল, আমি আয়রাকে হারাতে চাই না মৃন্ময়ী। মৃন্ময়ী এবার প্রথমবার তার দিকে পুরোপুরি তাকালো। তাহলে শুরুটা ঠিক করুন। সেদিনের পর থেকে ইফতির মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, শুরুটা ঠিক করুন। কিন্তু শুরুটা ঠিক করা এত সহজ না, কারণ কিছু ভুল একদিনে হয় না, আর ঠিকও একদিনে হয় না। রাতে আয়রা ঘুমিয়ে পড়ার পর ইফতি তার পাশে বসে রইল অনেকক্ষণ। ছোট্ট মুখটা দেখে বুকের ভেতরটা অদ্ভুতভাবে ভারী হয়ে আসছিল। সে আলতো করে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। আমি কি সত্যি ভুল বাবা মৃন্ময়ী? কোনো উত্তর নেই, শুধু নীরবতা। পরদিন সে নিজে স্কুলে আয়রাকে নিয়ে গেল। আজ সে তাড়াহুড়ো করে চলে যায়নি। গেটের সামনে দাঁড়িয়ে আয়রার ব্যাগ ঠিক করে দিল। কিছু লাগলে আমাকে ফোন করবি। আয়রা অবাক হয়ে তাকালো। তুমি আজ যাবা না? ইফতি মৃদু হাসল। আজ একটু থাকবো। ক্লাসের সামনে গিয়ে দাঁড়াতেই মৃন্ময়ী তাকে দেখতে পেল। তার চোখে সামান্য বিস্ময়। আপনি? ইফতি শান্ত গলায় বলল, আমি আজ আয়রাকে নিতে পরে আসব। মৃন্ময়ী কিছু বলল না, শুধু মাথা নাড়ল। ক্লাস শেষ হলে আয়রা দৌড়ে এসে তার হাত ধরল। পাপা, আজ তুমি ছিলে? হুম। ঠিক তখনই মৃন্ময়ী এসে দাঁড়ালো। আয়রা, তোমার কবিতা প্র্যাকটিস কেমন হলো?
আয়রা হেসে বলল, ভালো। মৃন্ময়ী ইফতির দিকে তাকালো। আপনি যদি সময় দিতে শুরু করেন তাহলে অনেক কিছু বদলাবে। ইফতি হালকা গলায় বলল, আমি চেষ্টা করছি। মৃন্ময়ী কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, চেষ্টা আর পরিবর্তন এক জিনিস না। এই কথাটা বলেই সে চলে যেতে যাচ্ছিল, কিন্তু ইফতি হঠাৎ বলে উঠল, আমি তোমাকে একদিন ভেঙে ফেলেছিলাম। আমি জানি। মৃন্ময়ী থেমে গেল, পেছনে না ঘুরেই বলল, না ইফতি সাহেব। ইফতি চমকে গেল। মৃন্ময়ী ধীরে ধীরে ঘুরে তাকালো। তার চোখে এবার কোনো রাগ নেই, শুধু ক্লান্ত সত্য। আপনি আমাকে ভেঙে দেননি, আপনি শুধু আমাকে চিনিয়েছিলেন আমি কতটা একা থাকতে পারি। কথাটা বলে সে চুপ হয়ে গেল, তারপর নরম গলায় যোগ করলো, আর সেই মেয়েটা এখন আর আপনার কাছে ফিরে যেতে চায় না। ইফতির বুকের ভেতরটা হঠাৎ শূন্য হয়ে গেল। ঠিক তখনই আয়রা এসে তার হাত ধরল। পাপা, চলো না। ইফতি কোনো কথা বলল না, শুধু মেয়ের হাত ধরে হাঁটতে শুরু করলো। কিন্তু তার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছিল, তাহলে কি সত্যি আর কোনো ফিরতি পথ নেই? দিন যত যাচ্ছে ইফতির ভেতরের অস্থিরতা ততই বাড়ছে। অফিসে বসেও মন থাকে না, ফাইলের উপর চোখ থাকলেও মাথার ভিতর শুধু মৃন্ময়ের কথাগুলো ঘুরতে থাকে। সেই মেয়েটা এখন আর আপনার কাছে ফিরে যেতে চায় না। কথাটা যেন ধীরে ধীরে তার বুকের ভেতর ফাঁকা করে দিচ্ছে। একসময় যে মেয়েটা তার একটুখানি ভালোবাসার জন্য পাগল ছিল, আজ সেই মেয়েটা তাকে ছাড়াই বাঁচতে শিখে গেছে। আর এই সত্যটাই সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে ইফতিকে। সেদিন সন্ধ্যায় আয়রা হঠাৎ বলল, পাপা, আগামীকাল স্কুলে মাদার্স ডে অনুষ্ঠান। ইফতির হাত থেমে গেল। ও। আয়রা কিছুক্ষণ চুপ থেকে বলল, সবাই তাদের মায়ের ছবি আনবে। ইফতির বুক ধক করে উঠল। সে ধীরে জিজ্ঞেস করল, তুমি কি করবে? আয়রা নিচু গলায় বলল, আমি ম্যামের ছবি নিয়ে যাব। প্রশ্নটা শুনে ইফতি কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর খুব ধীরে বলল, তুমি কি মৃন্ময়ী ম্যামকে এত পছন্দ করো? আয়রা হাসল। হুম। উনি আমাকে কখনো একা মনে করতে দেন না। কথাটা শুনে ইফতির বুকটা মোচড় দিয়ে উঠল, কারণ সে বুঝতে পারছে যেটা সে নিজের মেয়েকে দিতে পারেনি, মৃন্ময়ী সেটা খুব সহজেই দিয়ে দিচ্ছে। পরদিন স্কুলে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আয়রা সত্যি মৃন্ময়ীর একটা ছবি নিয়ে গেল। ছবিটা দেখে অন্য বাচ্চারা অবাক হলেও মৃন্ময়ী কিছু বলতে পারল না। সে শুধু অনেকক্ষণ চুপ করে আয়রার দিকে তাকিয়ে রইল। অনুষ্ঠান শেষে ইফতিকে একপাশে ডেকে নিল মৃন্ময়ী। আপনি কি জানতেন আয়রা আমার ছবি এনেছে? হুম। আপনি কিছু বলেননি? ইফতি শান্ত গলায় বলল, আমি কেন বলবো? ও যাকে আপন মনে করেছে তার ছবি তো এনেছে। মৃন্ময়ী কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর নিচু গলায় বলল, আপনি এমন কথা আগে বলতে পারতেন না? ইফতি হালকা তিক্ত হেসে বলল, আগে আমি মানুষ চিনতাম না। কথাটা শুনে মৃন্ময়ী প্রথমবার একটু থমকে গেল। সে ইফতির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। হঠাৎ আয়রা দৌড়ে এসে মৃন্ময়ের হাত ধরল। ম্যাম, সবাই বলছে তুমি আমার মায়ের মতো দেখতে। আয়রার কথায় দুজনেই চুপ হয়ে গেল। মৃন্ময়ের চোখে হঠাৎ কষ্টের ছায়া ফুটে উঠল। সে আলতো করে আয়রার গাল ছুঁয়ে বলল, মা হওয়া খুব বড় দায়িত্ব মামুনি। আয়রা সরল গলায় বলল, তুমি পারবে। কথাটা শুনে ইফতির বুকের ভেতর কেমন কেঁপে উঠল, কারণ এই ছোট্ট মেয়েটা হয়তো বুঝতেই পারছে না সে এমন একটা স্বপ্ন দেখে ফেলছে যেটা হয়তো কোনোদিন সত্যি হবে না। ঠিক তখনই স্কুলের এক শিক্ষিকা এসে বললেন, মৃন্ময়ী, তোমার জন্য কেউ এসেছে। মৃন্ময়ী ভ্রুকুচকে বাইরে তাকালো। স্কুল গেটের সামনে দাঁড়িয়ে আছে মাঝবয়সী এক মহিলা। মহিলাকে দেখে মৃন্ময়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল, আর ইফতি বিস্ময়ে বুঝতে পারল এটা তার মা। ইফতির মাকে দেখে মৃন্ময়ের চোখে স্পষ্ট অস্বস্তি ফুটে উঠল। চারপাশের শব্দ যেন মুহূর্তেই থেমে গেল। মহিলা ধীরে ধীরে এগিয়ে এলেন, তার চোখ দুটো ভেজা। কেমন আছিস মা? মৃন্ময়ী ঠোঁট কামড়ে মাথা নিচু করল। ভালো আছি খালামণি। খালামণির ডাকটা শুনে ইফতির মা আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি হঠাৎ মৃন্ময়ের হাত ধরে ফেললেন। আমাকে মাফ করে দে মা, আমার ছেলের জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেছে। চারপাশের কয়েকজন শিক্ষক অবাক হয়ে তাকিয়ে আছে। মৃন্ময়ী বিব্রত হয়ে ধীরে বলল, প্লিজ এমন বলবেন না। না মা, বলতেই হবে। সেদিন তোকে ওই অবস্থায় রেখে আসার পর আমি কোনোদিন শান্তিতে ঘুমাতে পারিনি। ইফতি চুপচাপ দাঁড়িয়ে সব শুনছিল। তার বুকের ভেতরটা ধীরে ধীরে ভারী হয়ে উঠছিল, কারণ এত বছর পর আজ সে বুঝতে পারছে তার একটা সিদ্ধান্ত শুধু মৃন্ময়ীকে না,
তার মাকে অপরাধবোধে ভুগিয়েছে। মৃন্ময়ী শান্ত কণ্ঠে বলল, পুরনো কথা এখন আর মনে রাখতে চায় না খালামণি, কিন্তু আমি ভুলতে পারিনি মা। মহিলার চোখ বেয়ে পানি পড়ে গেল। তুই জানিস, তোর বিয়ের শাড়িটা আমি এখনো লুকিয়ে রেখেছি। কথাটা শুনে ইফতির বুক ধক করে উঠল। মৃন্ময়ও স্পষ্ট কেঁপে উঠল। কয়েক সেকেন্ডের জন্য তার চোখে চাপা কষ্ট ফুটে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ইফতির মা দীর্ঘশ্বাস ফেললেন। ভালো যদি হতো তাহলে তুই আজ একা থাকতিস না। এ কথাটা শুনে চারপাশটা কেমন নীরব হয়ে গেল। ইফতি মায়ের দিকে তাকালো। মা, চুপ কর তুই। মহিলা হঠাৎ কঠিন গলায় বললেন, আজ তোর কথা শুনতে ইচ্ছে করছে না আমার। ইফতি স্তব্ধ হয়ে গেল। তার মা কখনো এভাবে কথা বলেনি তার সাথে। মহিলা এবার মৃন্ময়ের দিকে তাকিয়ে বললেন, তুই যদি কোনোদিন নতুন করে জীবন শুরু করতে চাস আমাকে জানাবি মা। আমি এবার নিজের মেয়ের মতো তোর বিয়ে দেব। কথাটা শুনে মৃন্ময়ী মৃদু হাসল। সবাই সবকিছু দ্বিতীয়বার শুরু করতে পারে না খালামণি। এই একই কথা আবার শুনে ইফতির বুকটা মোচড় দিয়ে উঠল। তার মা ধীরে জিজ্ঞেস করলেন, তুই কি এখনো ওর জন্য নিজের জীবন থামিয়ে রেখেছিস? মৃন্ময়ী এবার সরাসরি ইফতির দিকে তাকালো কয়েক সেকেন্ড, তারপর শান্ত গলায় বলল, না, আমি শুধু এখন কাউকে বিশ্বাস করতে পারি না। কথাটা শুনে ইফতির মাথা নিচু হয়ে গেল, কারণ এই অবিশ্বাসটার জন্য একমাত্র দায়ী সে নিজেই। ঠিক তখনই আয়রা এসে মৃন্ময়ীর হাত ধরল। ম্যাম, তুমি কাঁদছো? মৃন্ময়ী দ্রুত চোখ মুছে হেসে ফেলল। না তো মামনি, আয়রা সরল গলায় বলল, তুমি কাঁদলে আমার খারাপ লাগে। এই ছোট্ট কথাতে মৃন্ময়ীর চোখ আবার ভিজে উঠল। আর দূর থেকে দাঁড়িয়ে ইফতি প্রথমবার উপলব্ধি করল সে হয়তো মৃন্ময়ীকে ভালোবাসতে অনেক দেরি করে ফেলেছে। সেদিনের ঘটনার পর মৃন্ময়ী যেন আরো গুটিয়ে গেল। প্রয়োজন ছাড়া ইফতির সাথে কোনো কথা বলে না। আয়রার পড়াশোনা নিয়ে যা বলার শুধু সেটুকুই বলে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দূরত্বটাই এখন ইফতিকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। একসময় সে নিজে এই দূরত্ব চেয়েছিল, আজ সে দূরত্ব সহ্য করতে পারছে না। রাতে খাবার টেবিলে বসে ইফতির মা হঠাৎ বললেন, তুই কি এখনো মৃন্ময়কে ভালোবাসিস? প্রশ্নটা শুনে ইফতি থমকে গেল। মা, সত্যি করে বল। ইফতি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর খুব নিচু গলায় বলল, জানি না এটা ভালোবাসা কিনা, তবে ওকে অন্য কারোর সাথে ভাবলে আমার ভেতরটা পড়ে যায়। মহিলা দীর্ঘশ্বাস ফেললেন। এই অনুভূতিটা যদি তোর একটু আগে হতো। ইফতি মাথা নিচু করল। হ্যাঁ, সত্যি যদি একটু আগে হতো হয়তো আজ সবকিছু অন্যরকম হতে পারত। পরদিন স্কুল ছুটির পর আয়রাকে নিতে গিয়ে সে দেখে মৃন্ময়ী একা বসে মাঠের পাশে কিছু কাগজ দেখছে। আজ কেন জানি সাহস করে তার সামনে গিয়ে দাঁড়ালো ইফতি। মৃন্ময়ী চোখ তুলে তাকিয়ে আবার নিচে তাকালো। কিছু বলবেন? ইফতি ধীরে বলল, আমরা কি একটু কথা বলতে পারি? আয়রাকে নিয়ে? না, আমাদের নিয়ে। মৃন্ময়ীর হাত থেমে গেল। কয়েক সেকেন্ড নীরব থেকে সে বলল, আমাদের নিয়ে বলার মতো কিছু বাকি আছে? ইফতির গলা ভারী হয়ে এলো। আমি জানি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু আমি সত্যি বদলে গেছি মৃন্ময়ী। মৃন্ময়ী হালকা হাসল। মানুষ বদলায় এটা আমি জানি, তাহলে তুমি কেন আমাকে একটা সুযোগ দিচ্ছ না? মৃন্ময়ী এবার ধীরে মাথা তুলল। তার চোখ দুটো অদ্ভুত শান্ত, কারণ আমি আবার ভাঙতে চাই না। কথাটা শুনে ইফতির বুক কেঁপে উঠল। মৃন্ময়ী আবার বলল, আপনি জানেন সবচেয়ে কষ্টের কি ছিল? ইফতি চুপ। আপনি আমাকে ছেড়ে গেছেন এটা না। তার গলা কেঁপে উঠল এবার। সবচেয়ে কষ্টের ছিল আমি নিজেকে আয়নায় দেখিয়ে ঘৃণা করতে শুরু করেছিলাম। ইফতির নিঃশ্বাস আটকে গেল। মৃন্ময়ী নিচু গলায় বলল, আপনার কথাগুলো আমাকে বিশ্বাস করিয়ে দিয়েছিল আমি যথেষ্ট সুন্দর না, যথেষ্ট যোগ্য না। তার চোখ ভিজে উঠল। একটা সময় আমি সত্যি আল্লাহকে বলতাম, আমাকে একটু ফর্সা বানিয়ে দাও। ইফতির বুকের ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছিল। সে কাপা গলায় বলল, প্লিজ থামো। না, আজ বলতে দিন। মৃন্ময়ী চোখের পানি মুছে ফেলল। আপনি জানেন, বিয়ের পরদিন পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম, ভেবেছিলাম আপনি ফিরে আসবেন। ইফতিরও চোখও ভিজে উঠল এবার, কারণ সে জানত না তার চলে যাওয়ার পরও মৃন্ময়ী অপেক্ষা করেছিল। মৃন্ময়ী ধীরে উঠে দাঁড়ালো। আপনি আজ আমাকে ভালোবাসতে শিখিয়েছেন, কারণ আজ আমি আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখেছি। কিন্তু যখন আমি শুধু আপনাকে ভালোবাসতাম তখন
আপনি আমাকে দেখেননি। কথাটা বলেই সে চলে যেতে লাগলো। ইফতি হঠাৎ তার হাত ধরে ফেলল। আমি এখনো তোমাকে হারাতে চাই না। মৃন্ময়ী ধীরে নিজের হাত ছাড়িয়ে নিল। তারপর খুব শান্ত গলায় বলল, কিন্তু আমি তো অনেক আগেই হারিয়ে গেছি ইফতি সাহেব। মৃন্ময়ের কথাগুলো যেন ইফতির পুরো পৃথিবী এলোমেলো করে দিল। আমি তো অনেক আগেই হারিয়ে গেছি। সে রাতটায় এক মুহূর্ত ঘুমাতে পারল না সে। বারবার শুধু একটা দৃশ্য মাথায় আসছিল, বিয়ের সাজিয়ে বসে থাকা মৃন্ময়ী, যে শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছিল। আর সে তখন অন্য একটা মেয়ের হাত ধরে নিজের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত ছিল। হঠাৎ নিজের প্রতি ভীষণ ঘৃণা হতে লাগলো ইফতির। পরদিন সকালে আয়রা স্কুলে যেতে গিয়ে অবাক হয়ে বলল, পাপা, তুমি কাঁদছো? ইফতি তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে ফেলল। না তো। আয়রা ছোট্ট হাতে তার গাল ছুঁয়ে বলল, মিথ্যা, তোমার চোখ লাল। মেয়ের কথায় ইফতি জোর করে হাসল। ধুলা পড়েছে। আয়রা বিশ্বাস করল কিনা বোঝা গেল না। স্কুলে পৌঁছে আয়রা ভেতরে চলে গেলে ইফতি অনেকক্ষণ গেটের বাইরে দাঁড়িয়ে রইল। আজ তার ভীষণ ইচ্ছে করছিল মৃন্ময়ের সামনে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে, কিন্তু সে জানে কিছু ক্ষমা শুধু চাইলেই পাওয়া যায় না। দুপুরের দিকে হঠাৎ আয়রার স্কুল থেকে ফোন এলো। হ্যালো, আপনি কি আয়রার বাবা বলছেন? আয়রার হঠাৎ জ্বর এসেছে। ইফতির বুক কেঁপে উঠল। সে তাড়াতাড়ি স্কুলে পৌঁছালো। স্টাফ রুমে ঢুকতে দেখল আয়রা মৃন্ময়ীর কোলে মাথা রেখে শুয়ে আছে। মৃন্ময়ী খুব যত্ন করে তার মাথায় পানি দিচ্ছে। দৃশ্যটা দেখে ইফতি কয়েক সেকেন্ড স্থির হয়ে গেল। কেন জানি তার মনে হলো এই দৃশ্যটাই হয়তো তার জীবনের সবচেয়ে বেশি শান্তি দিতে পারত। আয়রা দুর্বল গলায় বলল, পাপা। ইফতি দ্রুত এগিয়ে এলো। কি হয়েছে মা? মৃন্ময়ী শান্ত গলায় বলল, হঠাৎ জ্বর এসেছে। আমি ডাক্তার দেখানোর কথা বলেছি। ইফতি মাথা নাড়ল। আয়রা তখনও মৃন্ময়ীর হাত শক্ত করে ধরে আছে। ম্যামও যাবে আমাদের সাথে। মৃন্ময়ী একটু অপ্রস্তুত হয়ে গেল। না মামনি, আমার ক্লাস আছে। আয়রা ঠোঁট ফুলিয়ে ফেলল। প্লিজ। মেয়েটার অসুস্থ মুখ দেখে মৃন্ময়ের মন গলে গেল। শেষমেশ সে রাজি হলো। ডাক্তারের চেম্বারে বসেও আয়রা মৃন্ময়ের কাঁধে মাথা রেখেছিল। ডাক্তার মুচকি এসে বললেন, মেয়েটা মায়ের খুব কাছের মনে হচ্ছে। কথাটা শুনে তিনজনই থেমে গেল। ইফতি নিচু গলায় বলল, ওর মা নেই। ডাক্তার একটু অপ্রস্তুত হয়ে গেলেন। ও সরি। মৃন্ময়ী ধীরে আয়রার মাথায় হাত বুলিয়ে দিল। সেই মুহূর্তে ইফতি শুধু একটা জিনিসই বুঝল, সংসার আসলে রক্তের সম্পর্ক দিয়ে না, মায়া দিয়ে তৈরি হয়। আর এই মায়াটা আজও সবচেয়ে বেশি আছে মৃন্ময়ের ভেতরেই। ডাক্তারের কাছ থেকে ফেরার পর আয়রার জ্বর আর একটু বেড়ে গেল। সারা রাত ইফতি একা হাতে মেয়েকে সামলাতে গিয়ে বুঝতে পারল একটা সন্তানকে বড় করা কতটা কঠিন। রাত প্রায় 2টার দিকে আয়রা কাপা গলায় বলল, পাপা। মা। ম্যামকে ডাকো না। কথাটা শুনে ইফতি থমকে গেল। জ্বরের ঘরেও আয়রা মৃন্ময়কে খুঁজছে। সে কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল। এত রাতে ফোন করা ঠিক হবে? কিন্তু মেয়ের কষ্ট দেখে শেষমেশ কল করেই ফেলল। 2বার রিং হতে ওপাশ থেকে ঘুম জড়ানো কণ্ঠ এলো। হ্যালো, মৃন্ময়ী, আমি ইফতি। সাথে সাথে কণ্ঠটা সতর্ক হয়ে গেল। কি হয়েছে? আয়রার জ্বর বেড়েছে। ও শুধু তোমাকেই ডাকছে। এক মুহূর্ত দেরি করল না মৃন্ময়ী। আমি আসছি। প্রায় আধা ঘন্টা পর দরজার বেল বাজতেই ইফতি দরজা খুলল। সাদা সালোয়ার কামিজে এলোমেলো চুল নিয়ে দাঁড়িয়ে আছে মৃন্ময়ী। চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তা। সে ভেতরে ঢুকে সরাসরি আয়রার কাছে চলে গেল। মামনি। আয়রা আধখোলা চোখে তাকিয়ে দুর্বল হাসল। তুমি এসেছো? মৃন্ময়ী আলতো করে তাকে বুকে টেনে নিল। আমি তো আছি। দূর থেকে দৃশ্যটা দেখছিল ইফতি। তার বুকের ভেতর অদ্ভুত এক শান্তি কাজ করছিল। মনে হচ্ছিল এই বাড়িটা অনেকদিন পর পূর্ণ লাগছে। সারা রাত মৃন্ময়ী আয়রার পাশে বসে রইল। কখনো পানি খাওয়াচ্ছে, কখনো মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ভোরের দিকে জ্বর একটু কমতেই আয়রা ঘুমিয়ে পড়ল। ইফতি ধীরে বলল, থ্যাংক ইউ। মৃন্ময়ী ক্লান্ত গলায় বলল, ধন্যবাদ দেওয়ার কিছু নেই। কিছুক্ষণ নীরবতার পর ইফতি হঠাৎ বলল, তুমি চাইলে আজও আমাদের জীবনটা অন্যরকম হতে পারত। মৃন্ময়ী ধীরে তার দিকে তাকালো। না ইফতি সাহেব, আপনি চাইলে হতে পারত। কথাটা শুনে ইফতি মাথা নিচু করল। ঠিকই তো, সব নষ্ট করেছে সে নিজেই। হঠাৎ মৃন্ময়ী চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, আপনার স্ত্রীকে খুব ভালোবাসতেন? প্রশ্নটা শুনে ইফতি থমে গেল। অনেকক্ষণ চুপ থেকে বলল, সম্ভবত না। মৃন্ময়ীর ভ্রু কুঁচকে গেল।
ইফতি ধীরে ধীরে বলল, আমি ওকে বিয়ে করেছিলাম কারণ ও সুন্দর ছিল। সবাই আমাদের জুটি দেখে প্রশংসা করত। তার গলায় তীব্র আফসোস। কিন্তু সংসার শুধু সুন্দর মুখ দিয়ে টিকে না। মৃন্ময়ী চুপ করে শুনছিল। ইফতি মৃদু হেসে বলল, আজ বুঝি সুন্দর মানুষটাই আসল ছিল। এ প্রথম মৃন্ময়ীর চোখ কেঁপে উঠল, কারণ এত বছর পর এই মানুষটা অবশেষে সেই সত্যটা বুঝেছে, যেটা বোঝার জন্য সে একসময় কত কেঁদেছিল। ঠিক তখনই ঘুমের ঘোরে আয়রা ফিসফিস করে বলল, মা। দুজনেই একসাথে তাকালো তার দিকে। আয়রা আধো ঘুমে মৃন্ময়ীর হাত জড়িয়ে ধরেছে। আর সেই মুহূর্তে ইফতির মনে হলো হয়তো আল্লাহ তাকে দ্বিতীয়বার একটা সুযোগ দিচ্ছেন। সকালের আলো ধীরে ধীরে পুরো ঘর ভরিয়ে দিচ্ছিল। আয়রা তখনও ঘুমিয়ে। মৃন্ময়ী চুপচাপ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। ইফতি কিছুক্ষণ দূর থেকে তাকিয়ে থেকে ধীরে বলল, তুমি জানো, আয়রা প্রথমবার কাউকে মা বলে ডাকল। মৃন্ময়ী হাত থেমে গেল। সে নিচু গলায় বলল, বাচ্চারা মায়া বুঝতে পারে, আর আমি বুঝতে অনেক দেরি করে ফেলেছি। মৃন্ময়ী কোনো উত্তর দিল না। ইফতি ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। আমি জানি আমি তোমার ক্ষমার যোগ্য না, তবুও আজ একটা কথা বলতে চাই। মৃন্ময়ী শান্ত চোখে তাকালো। ইফতির গলা কেঁপে উঠল। আমি কোনোদিন তোমার রঙকে না, তোমার ভালোবাসাকে অপমান করেছিলাম। মৃন্ময়ের বুকটা হঠাৎ কেঁপে উঠল। ইফতি আবার বলল, আর আজ বুঝি আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষটা তুমি ছিলে। চোখের কোণে পানি জমে গেল মৃন্ময়ীর, কারণ এই কথাটার জন্য সে একসময় কত অপেক্ষা করেছিল, কিন্তু তখন পায়নি। আজ পেয়েও বুকটা ভারী লাগছে। ইফতি ধীরে বলল, আমি দ্বিতীয়বার তোমাকে হারাতে চাই না। মৃন্ময়ী দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু আমি এখনো ভয় পাই ইফতি সাহেব। আমি জানি আমি আবার সেই পুরনো মৃন্ময়ী হতে চাই না, যে নিজের সবটুকু দিয়ে শেষে একা হয়ে যায়। ইফতি মাথা নাড়ল। তারপর খুব শান্ত গলায় বলল, তাহলে এবার শুধু তুমি না, আমিও চেষ্টা করব। মৃন্ময়ের চোখ ভিজে উঠল। ঠিক তখনই আয়রার ঘুম ভাঙল। ছোট্ট চোখ মেলে দুজনকে একসাথে দাঁড়িয়ে থাকতে দেখে সে মিষ্টি করে হেসে ফেলল। তোমরা কি ঝগড়া করছো না আজ? কথাটা শুনে দুজনেই হেসে উঠল। আয়রা বিছানায় উঠে বসে বলল, তাহলে একটা কথা বলি। কি কথা? মৃন্ময় জিজ্ঞেস করল। আয়রা সরল গলায় বলল, ম্যাম, তুমি কি আমার সত্যিকারের মা হয়ে যাবে? মুহূর্তে পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মৃন্ময়ের চোখ ভিজে উঠল। ইফতির বুক কেঁপে উঠল। আয়রা আবার বলল, প্লিজ। মৃন্ময়ী ধীরে ধীরে ইফতির দিকে তাকালো। এই মানুষটাকে সে একদিন ভীষণ ভালোবেসেছিল। এই মানুষটাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল, কিন্তু আজ তার চোখে প্রথমবার সত্যিকারের অনুশোচনা দেখতে পাচ্ছে সে। আর পাশেই বসে আছে একটা ছোট্ট মেয়ে, যে অজান্তেই তাদের ভাঙা গল্পটাকে আবার জোড়া লাগাতে চাইছে। মৃন্ময়ী ধীরে আয়রাকে বুকে টেনে নিল। তারপর ভেজা চোখে খুব আস্তে বলল, আমি চেষ্টা করব মামুনি। ইফতির চোখ বেয়ে নীরব পানি গড়িয়ে পড়ল, কারণ আজ এত বছর পর সে অবশেষে তার সবচেয়ে প্রিয় মানুষটাকে আবার ফিরে পাওয়ার একটা ক্ষীণ আশার আলো দেখতে পেল। সমাপ্ত।